এক স্নাইপার 31st নাইটে কোনো কারণ ছাড়াই হত্যা করে বসে 29 জন মানুষকে। সে এমনভাবেই পুরো কিলিং মেশিনটা করে যে পুরো FBI টিম মিলেও তার কোনো হুদিশ বের করতে পারে না। কিন্তু কেন সে এত নিরীহ মানুষের প্রাণ নিল, আর শেষমেশ কিভাবে তাকে FBI ধরতে সক্ষম হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি নিয়ে এলাম টু ক্যাচ এ কিলার মুভির এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে আমি সুজিব রহমান শুরু করি এই অস্থির থ্রিলার মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা আমেরিকার বাল্টিমোর শহরের রাতের একটি দৃশ্য দেখতে পাই। সেদিন ছিল বছরের শেষ দিন, আর পুরো শহর জুড়ে 31st নাইট এবং নিউ ইয়ারের সেলিব্রেশন চলছিল। বিল্ডিংয়ের ছাদে মানুষজন উঠেছেন, নাচ গান করছিল, আর চারিদিকে আতশবাজি ফুটছিল। হঠাৎ এই পার্টির মধ্যে কোথা থেকে এক স্নাইপারের নিহুত নিশানায় অনেকগুলো ফায়ারিং শুরু করে দেয়। তার ফলে মুহূর্তেই ছাদে পার্টি করতে থাকা লোকজনে একে একে ডাউন হতে থাকে। শুধু ছাদেই নয়, লিফটে কিংবা ঘরের ভিতরে থাকা মানুষও টপাটপ মরতে শুরু করে। স্নাইপার এমনভাবে ফায়ারিং করছিল যে যাতে করে আতশবাজির শব্দে তার ফায়ারিংয়ের সাউন্ড শোনা না যায়। ঠিক এইভাবে এই মুহূর্তেই 31st নাইটের আনন্দময় পরিবেশ এক ভয়ানক পরিস্থিতিতে রূপ নেয়। পরের সিনে ইলিনোর ফ্যালকো নামের একজন পুলিশকে আমরা দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে গিয়ে তার রেগুলার জব করছিল। ঠিক সেই মুহূর্তে তার কাছে এই ফায়ারিংয়ের খবর চলে এলে সে দ্রুত বাইরে বেরিয়ে যায়, পজিশন নেওয়া শুরু করে। ইতিমধ্যে অন্যান্য পুলিশ অফিসারের মতো এলিনোর বিল্ডিংয়ের সামনে গিয়ে ভিকটিমদের রেস্কিউ করতে থাকে। এইভাবেই রেস্কিউ করতে করতে তার সাথে দেখা হয়ে যায় ডিটেকটিভ ম্যাকার্জির সাথে। ম্যাকার্জি তার লেজার লাইট দিয়ে বুলেটের অ্যাঙ্গেল বের করছিল। শুধু সেই নয়, আরও অনেকেই অন্যান্য বিল্ডিং থেকে একইভাবে চেক করে দেখে। সব ফায়ারিংগুলো পাশের এক বিল্ডিংয়ের একটি রুম থেকে করা হয়েছে। সবাই যখন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেই রুমটিতে বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে। মানে বুঝতে পারছো, এই শুটার যেন কোনো পাবলিক নয়, সে মারাত্মক প্ল্যান করে এই ম্যাসাকার ঘটিয়েছে। ইলিনয় এবং অন্যান্য পুলিশ সদস্যরা এবার সে বিল্ডিংয়ের কাছে চলে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা কিছু পুলিশ সদস্য ভিতরকার লোকজনদেরকে দ্রুত বিল্ডিং থেকে বের হতে সাহায্য করছিল। কিন্তু ইলিনোর বুদ্ধি করে তাদের ফেস মোবাইলে রেকর্ড করতে থাকে, কারণ এর মধ্যেই হয়তো সেই কিলার লুকিয়ে রয়েছে। ভিডিও করতে করতে সে সোয়াট টিমের সাথে সিঁড়ি বেয়ে সেই ফ্লোরে আসে যেখানে বিস্ফোরণ হয়েছিল। পুরো ফ্লোরটাতে প্রচণ্ড ধোঁয়া থাকার কারণে ইলিনরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে ফেলে, আর বিল্ডিংয়ে সবাইকে অক্ষতভাবে সেখান থেকে বের করে। সোয়াট টিম এবং ইলিনয় তাদের অফিসারকে রিপোর্ট করে যে এই বিল্ডিংয়ে কেউই মৃত অথবা জীবিত অবস্থায় পাওয়া যায়নি। এদিকে ধোয়ার কারণে ইলিনয় তার ব্যালেন্স হারিয়ে ফেলে। সে অজ্ঞান হয়ে গেলে এক মেডিককে আনা হয় তার প্রাথমিক চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন মাস্ক পরানোর কারণে ইলিনয় কিছুটা সুস্থতা শুরু করে। এরপর FBI একটি টিম আসে সেই বিল্ডিংয়ে এবং সবখানেই তাদের ট্রেন কুকুর দিয়ে চিরুনি তল্লাশি শুরু করে। কিন্তু তারা কোথাও কোনো লিড খুঁজে পায় না। এলিনোর এখানে মাস্ক পরে শুয়ে আছে বলে এক ক্যাপ্টেন তাকে বলে, এটা কোনো হসপিটাল না যে এখানে বসে বসে কারো ট্রিটমেন্ট করতে হবে। এই কথা শোনার পর এলিনোর তার মাস্ক খুলে সেখান থেকে বের হয়ে যাওয়ার পথে তার পুলিশ ক্যাপ্টেনও তাকে মাস্ক ছাড়া 17 তলায় ওঠার জন্য কথা শোনায়। পরে সিনে আমরা FBI সদর দপ্তর দেখতে পাই, যেখানে ল্যাম্বার্ট নামের একজন সিনিয়র এজেন্ট পুরো টিমকে ব্রিফ করছিল। আসলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পাগলাটা কিলারকে খুঁজে বের করার জন্য। সে সবাইকে বলে এই কিলার তাদের হাতে কোনোভাবে ধরা দিতে চায় না। 29 জনকে মারার পরেও কোথাও কিলারের কোনো জিনিসপত্র বা একটা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া সম্ভব হয়নি। কিন্তু পুলিশ টিমকে যে করেই হোক তাদের সর্বোচ্চ টাকা লাগিয়ে তাকে বের করতে হবে। এর পাশাপাশি সে এটাও বলে যে এই কিলার হয়তো কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন না, কারণ এমন কোনো টেরোরিস্ট অ্যাটাক হলে এই হামলার দায় সরাসরি টেরোরিস্টগুলোরই নিয়ে থাকে। কিন্তু এখনও পর্যন্ত কোনো টেরোরিস্ট দলই এই হামলার দায় স্বীকার করেনি। এছাড়াও এই লোকটা হয়তো কোনো মানসিক রোগ আক্রান্ত বা সাইকোপ্যাথ কিলারও হতে পারে। মানে সাদা চামড়ার লোক যদি কোনো ম্যাসাকার করে তাহলে এটাই হয় পাশ্চাত্যের প্রথম লিড। যাই হোক, ল্যাম্বার্ট আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে যে এই ইনভেস্টিগেশনে তাদের কোনো ধরনের বায়াসনেস দেখানো চলবে না। এমন কোনো ধারণা করা যাবে না যে কিলার হয়তো কোনো বিশেষ জাতি, ধর্ম বা শত্রুদেশীল। তাকে শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি হিসেবেই খুঁজে বের করে। ল্যান্ডমার্কের এই ব্রিফিং শেষ করার পর ইলিনার তার অফিস রুমে আসলে ইলিনরের কলিগ ল্যান্ডমার্কের এই কথাগুলো নিয়ে উপহাস করতে থাকে। তার কলিগের মতো কিলার হয়তো কোনো মানসিক বিকারগ্রস্ত লোক, যা জন্মেই হয়েছে মানুষকে মারার জন্য।
কিন্তু ইলিনর বলে প্রকৃতি অপরাধী তারা যারা ছোট থেকে একটি পাখির দানা কাটতে চায়, বড় হয়ে সেটাকে হিংস্র হতে বাধ্য করে। ইলিনর যখন তার কলিগের সাথে এই কথাগুলো বলছিল, সেই FBI অফিসার ল্যাম্বার্ক রুমের বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। ল্যাম্বার্ক ভিতরে ঢুকে ইলিনরের কলিগকে বাইরে যেতে বলে। তারপর সে ইলিনরকে জিজ্ঞেস করে কেন কিলারের ব্যাপারে তার মনোভাব আলাদা। ইলিনা জবাব দেয় তার মনে হয় কিলার কোনো কিছু থেকে রিলিফ পাওয়ার চেষ্টা করছে। তখন ল্যাম্বার্ক জিজ্ঞেস করে তাহলে লোকটা কেন 29 জনকেই মারল? সে 23 জনকেও মারতে পারতো, অথবা 50-60 জনকেও তো মারতে পারতো। তখন ইলিনা জবাব দেয় কারো যেমন পেট ভরে গেলে আর খেতে ইচ্ছা করে না, হয়তো লোকটারও কিলিংয়ের ইচ্ছা পূরণ হয়ে গেছে, বিধায় থেমে গেছে। এটাই শেষ নয়, হয়তো সে আবারও ক্ষুধার্ত হবে। এসব কথাবার্তা শুনে ল্যাম্বার্ক ইলিনরের চিন্তাভাবনা পছন্দ করে, আর তাই সে ইলিনরের সাথে স্পেশালি নিজের পরিচয় বিনিময় করে। সেদিন রাতে ইলিনর বাসায় ফেরার পর সুইমিং করে রাতে ঘুম দেয়। পরদিন সকালে তার সিনিয়র অফিসারের কলে হঠাৎ ঘুম ভেঙে যায়। অফিসে তাকে জানায় এজেন্ট ল্যাম্বার্ক ইলিনরকে স্পেশালি একটি কফি শপে ডেকে পাঠিয়েছে। একজন সাধারণ পুলিশকে ফবিয়ার এজেন্ট ডাকছে, মানে নিশ্চয়ই কোনো কিছু স্পেশাল হবে। যাই হোক, ইলিনা দ্রুত রেডি হয়ে সেই কফি শপের ল্যাম্বার্কের সাথে দেখা করতে চলে যায়। ল্যাম্বার্ক তাকে জানায় কেন সে স্পেশালি ইলিনরকে এখানে ডেকে এনেছে। ল্যাম্বার্কে মনে হয়েছে যে ইলিনর একজন ভালো ডিটেকটিভ, এছাড়া সে কিলারের সাইকোলজি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে, কারণ তার মাথায় কিছু ব্যতিক্রম চিন্তা ভাবনা আছে। ল্যাম্বার্ক ইলিনরকে জানায় সে নিজের বুড়োতে ইলিনরকে ট্রান্সফার করবে, যাতে তারা বিনা বাধায় সুন্দরভাবে কাজ করতে পারে। এর কিছুক্ষণের মধ্যে তাদের সাথে সেই কফি শপে ম্যাকেঞ্জি এসে যোগ দেয়। ল্যাম্বার্ক ম্যাকেঞ্জির সাথে ইলিনরকে পরিচয় করিয়ে দেয়। অজিত আগেই তাদের দেখা হয়েছিল। ইলিনরকে ইনভেস্টিগেশন পড়তে ট্রান্সফার করানোর পর ল্যাম্বার্ক তার পুরো টিম নিয়ে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে ম্যাকেঞ্জি জানায় বিল্ডিংয়ের সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর সিসিটিভি ফুটেজ সহ যত ধরনের ডাটা কাজে লাগানো যায় সব খতিয়ে দেখা হচ্ছে। এই বিল্ডিংয়ের কোনো ফোন বা ওয়্যার লাইন ছিল না, কারণ সেখানে আসলে কেউই থাকতো না। আসলে একদল লোক এই বিল্ডিংটা ফাঁকা পেয়ে নিউ ইয়র্কের পার্টি করতে গিয়েছিল। বিল্ডিংয়ের একজন কেয়ারটেকারকে পাওয়া যাচ্ছে না, যদিও মনে হয় না সে এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত, কারণ লোকটার রিপোর্ট অনুসারে অনেক নিরীহ আর ভদ্র প্রকৃতির। মিটিংয়ে থাকা ম্যাকেন্ডি নামের আরেকজন ডিটেকটিভ জানায় তাদেরকে বুলেট অ্যানালাইসিস করে জানতে পেরেছে যে যেই স্নাইপার রাইফেল দিয়ে শট নেওয়া হয়েছিল সেটার নাম XM21 স্নাইপার রাইফেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই স্নাইপার রাইফেলগুলো লাস্ট ব্যবহার করা হয়েছিল 1975 সালে, মানে এটা বহুত পুরনো এক স্নাইপার রাইফেল যার কোনো ডাটা তাদের ডাটাবেজে নেই। সম্ভবত এটা কোনো মিলিটারি রিটায়ার্ড বন্দুক, তাই এখন তাদেরকে মিলিটারি বেসগুলোতে খবর নিতে হবে। ম্যাকেঞ্জি ল্যাম্বার্ককে জানায় মিলিটারি বন্দুকগুলো রিটায়ার করার পর হয়তো কোনো পুলিশ সেন্টার বা অন্য কোনো আধা সামরিক বাহিনীতে পাঠিয়ে দেওয়া হয়। ইলিনা তখন বলে তাদের খোঁজ নেওয়া উচিত যে এই বন্দুকগুলো কারা অথরাইজ করে আর কিভাবে সেগুলোকে পাঠানো হয়। মিটিং শেষে ল্যাম্বার্ক ইলিনর আর ম্যাকেঞ্জিকে নিয়ে সেই মর্গে যায় যেখানে এই ঘটনার ভিকটিমদের বডি রাখা হয়েছিল। কিলার প্রতিটা বডিকে একদম সিঙ্গেল শটে পারফেক্টলি কিল করেছে, কারো মাথায়, কারো ঘাড়ে বা কারো বুকে। এত পারফেক্ট শট দেখে ম্যাকেঞ্জি ধারণা হয় যে কিলার হয়তো কোনো এক্স মিলিটারি ম্যান। সে এত পারফেক্ট শুটার কেবলমাত্র তার মিলিটারি লাইফেই দেখেছিল। সেই সাথে সাথে এরও মনে করে যে শুটার সবাইকে এমনভাবে কিল করেছে যাতে তারা কষ্ট না পায়। তার মানে কিলার যে কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন কোনো ঘটনা ঘটানি। এটা বেশ স্পষ্ট। এসব কথাবার্তার মাঝেই হঠাৎ একজন এসে জানায় তারা নাকি কিলারকে খুঁজে পেয়েছে আর তার বাড়ি ঘেরাও করা হয়েছে। এই কথা শুনে ল্যাম্বার্ক প্রচণ্ড অবাক হয়ে যায়, আর সাথে সাথে স্পটে গিয়ে দেখে কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন সিনিয়র অফিসার ফ্র্যাঙ্ক সেখানে দাঁড়িয়ে আছে। ফ্র্যাঙ্ককে দেখে ল্যাম্বার্ক রেগে গিয়ে বলে এই মামলা তো সে হ্যান্ডেল করছে। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে তাদেরকে খুব দ্রুত অ্যাকশন নিতে হয়েছিল বিধায় তারা এটা অ্যাসাইন করে ফেলেছে। তারা যখন একটি বিল্ডিং চেক করছিল তখন একজন সিকিউরিটি অ্যালার্ম বাটিয়ে নিজের দরজা বন্ধ করে রুমে ঢুকে হুমকি দেয় যে সবাইকে সে মেরে ফেলবে। ফ্র্যাঙ্কের ধারণা সেই লোকটা একজন মানসিক বিকারগ্রস্ত এবং টেররিস্ট টাইপের, এবং তার ধারণা যে এই লোকটাই সে আসল কিলার। এই বিষয় নিয়ে ফ্র্যাঙ্ক আর ল্যাম্বার্ক যখন ভিড় বসে ঝগড়া করছিল ঠিক তখনই ফ্র্যাঙ্কের আদেশে লোকাল পুলিশ টিমের লোকরা তাদের ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে সেই লোকটাকে অ্যারেস্ট করতে চাইলেও সেই লোকটার সাথে সাথে রুমে জানলা দিয়ে বাইলাক এক লাফ দিয়ে নিজের প্রাণ বিলিয়ে দেয়। লোকটা মারা যাওয়ার পর ল্যাম্বার্ক প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে যার কাছে তোমরা কোনো আর্মস পাওনি তাকে রেড দিতে গিয়ে তোমরা তাকে মারা করে দিয়েছো। একজন ইনোসেন্টকে মারার জন্য তোমাদেরকে এবার জেলে যেতে হবে। যাই হোক, প্রথম অ্যাকশন বাজেভাবে অসফল হওয়ার পর মিয়ানমার্ক ম্যাকান্সি এবং ইলেনোয়ারে মিলে এবার 31-এ সেই বিল্ডিংয়ে কাজ করায় 3 জন পেইন্টারকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের কারোর মধ্যেই সন্দেহজনক কিছু পাওয়া যায় না। তাদের একজন নিজের ছোট্ট বাচ্চাকে খেয়াল রাখতে নিজের দিন পার করে দেয়, অন্যজন 2 বছর আগেই এই কাজ ছেড়ে দিয়েছিল। 3 নম্বর ব্যক্তি 2 সপ্তাহের জন্য শুটিং প্র্যাকটিস করছিল একটি সময়, কিন্তু সে সময় তার হাত ভেঙে যাওয়ার কারণে সে আর সেটা কন্টিনিউ করতে পারেনি। তবে এই 3 জন পেইন্টারের কাছ থেকেই সন্দেহজনক কিছু পাওয়া যায় না, কিন্তু তবুও তাদের দেওয়া পানির গ্লাস থেকে ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। এদিকে ইলিনয়ারকে FBI ব্যুরোতে ট্রান্সফার করার পর তার মেডিকেল টেস্ট করানো হয়। এই মেডিকেল টেস্টে তার আয়রন ডেফিসিয়েন্সি সহ আরও বেশ কিছু সমস্যা ধরা পড়ে।
ল্যাব রিপোর্ট পাওয়ার পরেও সে কেন রিপোর্টটা সরাসরি ল্যাম্বার্ককে গিয়ে দেয়নি, এর জন্য ল্যাম্বার্ক তার ওপর রেগে গিয়ে অনেক কথা শোনায়। সেদিন ল্যাম্বার্কের অপমানের কারণে ইলিনয়ের হতাশায় যখন বাড়ি ফিরছিল, তখন ল্যাম্বার্ক তাকে লিফট দিতে চায় আর সরি বলে অমন খারাপ ব্যবহার করার জন্য। প্রথমে নিজের রাগ ঝাড়লেও সে পরে ল্যাম্বার্কের সাথে গিয়ে গাড়িতে ওঠে। এবার তারা চলে যায় ল্যাম্বার্কের বাসায়। সেখানে ডিনার সারার পর ল্যাম্বার্ক এবার ইলিনয়কে কিছু পার্সোনাল কোশ্চেন করে। ইলিনয়ের মেডিকেল রিপোর্ট থেকে এটা পরিষ্কার যে একসময় সে হয়তো প্রচুর মাদকদ্রব্য গ্রহণ করত। এছাড়াও তার চাকরি জীবনের শুরুতে ইলিনয় প্রথমেই এফবিআইতে যোগ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, কিন্তু তার মানসিক অবস্থা ভালো ছিল না বিধায় এফবিআই ডাক্তাররা অ্যাপ্লিকেশন নাকচ করে দেয়। ল্যাম্বার্ক এটাও জানতে পারে যে ইলিনয় তার 12 বছর বয়সের সময় কোনো এক ট্রমার শিকার হয়েছিল, যার কারণে তার মানসিক স্থিতি বিগড়ে করে গিয়েছিল। ইলিনয় তখন ল্যাম্বার্ককে তার হাত দেখিয়ে নিজের ওপর টর্চারের চিহ্নগুলো দেখায়। সে ল্যাম্বার্ককে বলে ইলিনয় পুলিশ ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল শুধুমাত্র নিজেকে নিজের থেকে রক্ষা করার জন্য। তার কলেজ লাইফে তার জন্য খরচ জোগানোর মতো কেউ ছিল না, ফলে সে তার পড়াশোনাও শেষ করতে পারেনি। মানে বুঝতে পারছো, ইলিনয় অনেক ট্যালেন্ট হওয়ার পরেই সে সময় সে এফবিআইতে জয়েন করতে পারেনি। এই সব শুনে ল্যাম্বার্ক তাকে বলে হয়তো 31st কিলারের সাথে ইলিনয়ের সাইকোলজি প্রোফাইলের অনেক মিল আছে, তাই ইলিনয়ই তাকে সাহায্য করতে পারবে এই কেসটিকে সলভ করার জন্য। পরের সিনে আমরা একটি শপিং মলের দৃশ্য দেখতে পাই। প্রতিদিনকার মতোই স্বাভাবিকভাবে সবাই কেনাকাটা করছিল বা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ একজন লোককে শপিং মলের পিছনে নিজের সব জামা কাপড় খুলে গা ক্লিন করতে দেখা যায়। সেটা দেখে একজন লোক কিছুটা বিরক্ত হয়ে গিয়ে নিচে সিকিউরিটি গার্ডকে যায়। এই কথা শুনে দুজন সিকিউরিটি গার্ড ওপরে যায় তাকে খোঁজার জন্য, কিন্তু ততক্ষণে সেই লোকটা বাইরে এসে একটি রেস্টুরেন্টের ভিতরে পড়ে থাকা জিনিসপত্রগুলো বেছে বেছে খাওয়ার চেষ্টা করছিল। সিকিউরিটি গার্ডরা তার কাছে এসে তার ব্যাগ দেখতে চায়, কিন্তু লোকটা কোনোভাবেই তার ব্যাগ খুলে গার্ডটাকে দেখাতে চায় না। বারবার বলতে থাকে আমি জাস্ট বাড়ি যেতে চাই। তবু যেই না গার্ড তাকে জোর করা শুরু করে আর হুট করে এসে তার পিস্তল বের করে সেখানে ফায়ারিং করা শুরু করে দেয়। মানে এটাই সেই শুটার যে কিনা সেদিন রাতে ভয়ানক এক তাণ্ডব চালিয়েছিল। এই নিউজ এফবিআইয়ের কাছে পৌঁছে গেলে তারা দ্রুত সেই শপিং মলের দিকে রওনা দেয়। ভিতর গিয়ে দেখে সেখানে পুরো কিয়ামত ঘটে গেছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ আর পুলিশের লাশ। একজন মানুষ যে একা এতজন মানুষকে উড়িয়ে দিয়েছে তার জন্য কারো বিশ্বাস হচ্ছে না। সিসিটিভি ফুটেজে দেখা যায় লোকটা মল থেকে বেরিয়ে যাওয়ার আগে তার নোংরা শার্টটা একটি ফ্রেশ ট্র্যাশ ক্যানের ভিতরে ফেলে দিয়েছিল। সিকিউরিটি গার্ডরা যখন তাকে বাধা দিয়েছিল তখনই সে পিস্তল বের করে চারিদিকে গোলাগুলি শুরু করে। সিসিটিভি ফুটেজে লোকটা চেহারা দেখা যাচ্ছিল না, কারণ লোকটা তার মুখটা ঢেকে রেখেছিল। তবে ইলিনয় তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারে যে এই কিলার এখানে কেববই খাবার খেতে এসেছিল। কিন্তু সিকিউরিটি গার্ডে যখন তাকে বাধা দেয় তখনই তার মাথা রক্ত গরম হয়ে যায় আর ম্যাসেকার শুরু করে। ইনভেস্টিগেটরদের কাছে এখন একমাত্র এভিডেন্স হিসাবে আছে এক্ষুনি সেই শার্ট, কিন্তু খবর পাওয়া যায় যে শপিং মলে ক্লিনাররা ট্র্যাশ গ্যানের অন্যান্য জিনিসের সাথে ওই কিলারের টি শার্টটাও আবর্জনা স্তূপের মধ্যে নিয়ে গেছে। এই কথা শুনে ল্যাম্বার্ক ইলিনয়ের ম্যাকানজিকে পাঠায় সে আবর্জনা স্তূপ থেকে টি শার্টটি উদ্ধার করার জন্য। এদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাবার কারণে শহরের মেয়র ল্যাম্বার্কের সাথে একটি জরুরি বৈঠকে বসে। মেয়র সেই বৈঠকে ল্যাম্বার্ককে বলে এই কেসে ল্যাম্বার্কের নিগাশিপ কোনো কাজে আসছে না। তারা শপিং মলের সেই সিসিটিভি ফুটেজ টিভিতে লাইভ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। ল্যাম্বার্কের অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই ঘটনার ফুটেজ টিভিতে প্রচার করা হয়। এছাড়াও কিমিতে বলা হয় যদি তারা কোনো অস্বাভাবিক মানুষের দেখা পায় তাহলে যেন দ্রুত তাদের কাছে কল করা হয়। এভাবেই কিছু কল আসার পর হুট করে হটলাইনে একজন কল দিয়ে বসে যে কিনা নিজেকে কিলার দাবি করে। সে জানায় তার আমেরিকান জাতির ওপরে প্রচণ্ড ঘৃণা আছে এবং সে এই কাজ চালিয়ে যাবে। সে আরও জানায় সব কর্মকাণ্ডের জন্য তাকে কিছু অ্যাসিস্ট্যান্ট সাহায্য করছে। লোকটা যখন ফোনে সব হুমকি দিচ্ছিল ডিটেকটিভরা তখন তার লোকেশন ট্রেস করতে ব্যস্ত। লোকেশন ট্রেস করা হয়ে গেলে তারা বেরিয়ে পড়ে লোকটিকে ধরার জন্য। ল্যাম্বার্ক তার টিমকে নিয়ে ছদ্মবেশে ফোন কলারের লোকেশনে যায়, যেটা ছিল একটি সুপার শপ। সেখানে ইলিনয় আর ম্যাগান্সি একটি কাপড়ের ছদ্মবেশ নিয়ে কেনাকাটার অভিনয় করছে। সেই সবে তখন কিছু গুন্ডা টাইপের লোক ছিল, আর এদেরকে দেখেই তারা ধরে নেয় যে এই হয়তো সে কিলার হবে। অনেক টেকনিক করে তারা কাছে পৌঁছে গিয়ে পিস্তল বের করে চিৎকার করে ওঠে আর বলে আমরা এফবিআই লোক, তোমরা সবাই নিজেদের হাত তুলে দাঁড়িয়ে পড়ো। কিন্তু লোকগুলো তাদের কথা না শুনেই উল্টো তাদের পিস্তল বের করে গুলি করা শুরু করে। সাথে সাথে ডিটেকটিভ এবং পুলিশ সদস্যের সাথে সেই লোকদের গোলাগুলি শুরু হয়ে যায়। ম্যাকেনজিদের কানগুলিকে একপাশে পড়ে থাকে আর ম্যাকেনজি লোকদের ওপরে গুলি চালায়। কিছুক্ষণের মধ্যেই এফবিআই সদস্যের গুলিতে সেখানে সবাই মারা যায় আর সুপার শপের মেঝে তাদের রক্তে ভেসে যায়। এমন মিশনের পর যখন তারা জানতে পারে যে আসলে একটা প্র্যাঙ্ক কল ছিল আর এই লোকগুলো জাস্ট মজা নেওয়ার জন্য টিভিতে কল দিয়ে হিরো হতে চেয়েছিল, তখন সবার মাথা একদমই ঘুরে যায়। চিন্তা করো, জাস্ট একটা প্র্যাঙ্কের জন্য আজ এসব মানুষ নিজেদের প্রাণ বিলিয়ে দিল। এই ঘটনার পর ল্যাম্বার্ককে এসবিআইয়ের ওপর মহল থেকে ডেকে পাঠানো হয়।
কারণ এখনও সে কিলারকে ধরতে পারেনি। তার উপর এসবিআই কর্মকর্তারা ইলিনরের অতীত সম্পর্কে জানতে পেরেছিল যে ইলিনর অতীতে এসবিআই থেকে রিজেক্ট হয়েছিল এবং সে একজন অ্যাডিক্ট ছিল। ল্যামবার্গ বলে তার কাছে ইলিনর একজন দায়িত্বশীল আর বুদ্ধিমান ডিটেকটিভ হিসেবে মনে হয়েছে। যখন সে বিল্ডিংয়ে সবাই দৌড়াদৌড়ি করছিল, সেই একমাত্র বুদ্ধি খাটিয়ে সবার ফেস রেকর্ড করছিল। ল্যামবার্গ এটাও বলে যে এই মামলা কিলারকে একমাত্র সেই ধরতে পারবে। তারা চাইলে তাকে ফায়ার করতে পারে, কিন্তু এর বদলে তারা কিলারকে ধরার চান্স একদম হারিয়ে ফেলবে। কিন্তু তারপরও এফবিআই কর্মকর্তারা ল্যামবার্গের কথাগুলো আমলে নেয় না এবং ল্যামবার্গ সহ ইলিনরকে এই মামলা থেকে বের করে দেওয়া হয়। এত বছরের সার্ভিসের পর এভাবে ডিপার্টমেন্ট থেকে বের করার কারণে ল্যামবার্গ প্রচুর ডিপ্রেসড হয়ে ড্রিঙ্ক করতে থাকে। ফলে ম্যাকেঞ্জি এবং ইলিনর তার পাশে থেকে তাকে সামলানোর চেষ্টা করে। যাই হোক, এই মামলা থেকে তাদের সরিয়ে দেওয়া হলেও ইলিনর মামলার ইনভেস্টিগেশন তখনও ছেড়ে দেয়নি। সে জানতে পারে পেইন্টার ল্যাং তাকে সেদিন একটা মিথ্যা কথা বলেছিল। সে 2 দিনের জন্য 31st বিল্ডিংয়ে নিজের জায়গায় অন্য কাউকে দিয়ে পেইন্টিং করিয়েছিল। এই কথা জানতে পারার পর ইলিনার সোজা সেই প্রিন্টারের বাড়িতে চলে যায়। প্রথমে সেই প্রিন্টার কোনো তথ্য গোপন করার কথা অস্বীকার করে, কিন্তু পরে তার স্ত্রী তাকে যখন বলে সত্যটা স্বীকার করে নিতে, তখন সে রাজি হয়। এরপর সে এলিনর আর ল্যামবার্গকে খুলে বলে সে বিল্ডিংয়ে পেইন্টিং করার সময় আর খাবারের বিনিময়ে একজনকে দিয়ে 2 দিনের কাজ করিয়ে নিয়েছিল। লোকটা ছিল ভেজিটেরিয়ান, কারণ সে তার কাছ থেকে শুধু ভেজিটেরিয়ান খাবারই চাইতো। লোকটার নাম ছিল ডিন, যে একসময় একটি কসাইখানায় কাজ করত। কিন্তু যখন থেকে সে কসাইখানার কাজ ছেড়েছে, তারপর থেকে সে মাংস ছুঁয়েই দেখেনি। মাংস দেখলে নাকি তার বমি আসে। এইসব কথা শুনে তারা বুঝতে পারে হয়তো কিলারকে তারা পেতে চলেছে। তাই তারা একজন স্কেচ আর্টিস্টকে ডেকে ডিন নামে সেই লোকটি স্কেচ করায়। সে স্কেচ নিয়ে তারা শহরের বিভিন্ন কসাইখানাগুলোতে যায় খোঁজ নেওয়ার জন্য। এভাবেই এক কসাইখানায় গিয়ে অবশেষে ডিন নামে সে ব্যক্তির সন্ধান মেলে। সে অনেক আগে চাকরি ছেড়ে দেওয়ার কারণে একজন বয়স্ক মহিলা তাকে শনাক্ত করে। জানা যায় তার পুরো নাম ডিন পোসে। সে যখন এই কসাইখানায় চাকরি করত, তখন সে অত্যন্ত নম্র ভদ্র ছিল। কিন্তু এক লোক তাকে প্রতিদিন ডিস্টার্ব করত, আর একদিন সেই লোককে কসাইখানায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। ডিন সবাইকে বলেছিল কসাইখানার স্কার্পেলিংয়ের কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু সবাই জানতো এই কাজটা ডিনারই করা, বা ডিন এই ঘটনার পরে কসাইখানা চাকরি ছেড়ে দিয়েছিল। ল্যামবার্গ এবং ইলিনর এরপর ডিনের ব্যাপারে খোঁজ নিতে চলে যায় তার বাড়িতে। জানা যায় ডিনের বাবা একজন শুটিং ইনস্ট্রাক্টর ছিলেন, যেটা থেকে বোঝা যায় যে ডিন তার পারফেক্ট শুটিং স্কিল তার বাবার কাছ থেকে শিখেছিল। ডিনের বাড়িতে পৌঁছানোর পর ইলিনর ম্যাকেঞ্জিকে চেন করতে চায়, কিন্তু ল্যামবার্গ তাকে ফোন করতে মানা করে, কারণ এখন ফোন করলে পুরোপুরি এখানে চলে আসবে আর কেসটা তাদের হাত থেকে বেরিয়ে যাবে। তাদের কথা বলার এই পিছন থেকে একটি গাড়ির হর্ন শোনা যায়। ল্যামবার্গ গাড়ি থেকে বেরিয়ে নেমে দেখতে পারে সেই গাড়িতে ডিম্পিসির মা বসে আছে। তার মা তাদেরকে দেখে বোঝা যায় যে এরা হলো এফবিআইয়ের লোক। তাই সে সব জানিয়ে দেয় তার ছেলের ব্যাপারে সে কোনো তথ্য দিতে পারবে না। ল্যামবার্গ তাকে রিকোয়েস্ট করে, কারণ যদি ডিনের মা তার ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করে, তাহলে ডিনকে ধরার মাধ্যমে কিছু ইনোসেন্ট লোকে প্রাণ বেঁচে যেতে পারে। ইলিনর আর ল্যামবার্গ এরপর ঘরের ভিতরে গিয়ে ডিনের মাকে জিজ্ঞাসাবাদ করে। ডিনের মা জানায় ছোটবেলা থেকে ডিন খুব মেধাবী আর পরিশ্রমী ছিল। তার বাবা প্রতিদিন শুটিং প্র্যাকটিস করার পর ডিনকে টার্গেট কালেক্ট করতে পাঠাতো। একদিন ডিন এভাবে টার্গেটগুলো আনতে গেলে তার বাবা ভুল করে তার মাথায় গুলি করে বসে। তবে সেগুলো প্র্যাকটিসিং বুলেট হওয়ার কারণে ডিন বেঁচে গেলেও পরবর্তীতে ডিনের মানসিক ভার এই ঘটনার পর থেকে ডিন একদমই ভবঘুরে হয়ে পড়ে। ল্যামবার্গ আর ডিনের মা যখন কথা বলছিল, ইলিনর হলাক বাইরে তাকিয়ে দেখে টেবিলে 2 কাপ পড়ে আছে, আর এটা থেকে সে বুঝে ফেলেছে ডিন নিশ্চয় কোথাও ঘাপটি মেরে পড়ে আছে। ল্যামবার্গকে সতর্ক করে ঠিকই, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ডিন দূরের এক কুঁড়েঘর থেকে তাদের উপর স্নাইপিং রাইফেল দিয়ে ফায়ারিং চালায়, আর এই ফায়ারিংয়ের ফলে ল্যামবার্গ তার প্রাণ বেঘুরে বিলিয়ে দেয়। এসব দেখে ইলিনর ভয়ে চেঁচিয়ে উঠলেও টিনের মা তাকে মুভ করতে নিষেধ করে। সে বলে যদি তুমি মুভ করো তাহলে আমার ছেলে তোমাকেও শ্যুট করে দেবে। ডিনের মা যারাই যদি নয় ডিনকে সেফলি জেলে রাখার ব্যবস্থা করে, তাহলে ডিন হয়তো আত্মসমর্পণ করবে। ইলিনর তখন ডিনের মাকে বলে যেহেতু ডিন তাকে বিশ্বাস করে, তাই যেন তার কাছ থেকে গানগুলো সে নিয়ে নেয়, যাতে করে ডিন বুঝতে পারে যে আমি আত্মসমর্পণ করছি। তার কথা মতো ডিনের মা তার কাছ থেকে পিস্তলগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ডিনকে ডেকে আনার জন্য। সে ডিনকে বুঝিয়ে বলে যে তুমি আত্মসমর্পণ করো, পুলিশ তোমাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবে। কিন্তু ডিন তার মায়ের কোনো কথাই সাড়া দেয় না। ডিনের মা বুঝতে পারে এই ছেলেকে হয়তো আর বাঁচাতে পারবে না, তাই সে হুট করেই নিজেই নিজেকে শেষ করে নেয়। এই কাণ্ড ঘটার পর ডিনেবাসী ঘর থেকে বের হয় আর স্নাইপার রাইফেল তাক করে সে আঘাতে থাকে ইলিনরের দিকে। ঘুমের ভিতরে তখন ইলিনর একদম ভীত অবস্থায় দাঁড়িয়েছিল।
কিন্তু ডিন ইলিনরকে কিছু না করে তার বন্দুক আর পিস্তল টেবিলের উপর রেখে দেয়। এটা দেখে ইলিনর কিছুটা আশ্বস্ত হয়ে তাকে বলা শুরু করে। এফবিআই তাকে এখানে পাঠিয়েছে যেন সে ইলিনরের সাইকোলজি বুঝতে পারে। ইলিনর তাকে বলে, আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পেরেছি, কিন্তু এসব খুনাগুনিতে কোনো সমাধান হতে পারে না। তুমি প্লিজ সারেন্ডার করো, আর আমি কথা দিচ্ছি আমি তোমাকে ট্রিটমেন্ট করে ভালো ফ্যাসিলিটিস দেব। এসব কথা শুনে দিন বলতে থাকে সে এই পুরো মানবজাতিটাকে ঘৃণা করে, যারা এই পৃথিবীতে আতশবাজি পোড়ানোর মতো শব্দ দূষণ করে পৃথিবীর শান্তি নষ্ট করে। তাদেরকে সাফ করা মানে এই পৃথিবীর আবর্জনা সাফ করছে তার জন্য। কোথাও যাবার জায়গা নেই, কারণ সে যেখানেই যাবে তাকে মানুষের দৃষ্টির উপরে থাকতে হবে। এরপর ডিন ইলিনরকে অবাক করে দিয়ে বলে তার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। ডিন জানায়, তুমি যদি আমাকে কথা দাও যে আমাকে হেডশট দেওয়ার পর আমার লাশ তুমি পুড়িয়ে দেবে, তাহলে আমি আত্মসমর্পণ করতে পারি। এই কথা শুনে ইলিনর রাজি হয়ে যায়, কিন্তু যেই না পুলিশের গাড়ি সাইরন সে শুনতে পারে, তখন ডিন মনে করে ইলিনর তাকে ফাঁদে ফেলেছে এবং সে ইলিনরকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে ইলিনরকে টেনে তার ঘরের ভিতর একটি জায়গায় বেঁধে রাখে। তারপর সে নিজের রাইফেলে গুলি লোড করে বাইরে যায়। আসলে এই পুলিশগুলো ডিনের ছোড়া বন্দুকের আওয়াজ পেয়ে এখানে এসেছিল, কিন্তু ডিন সেই রুম থেকে তাদের উপরে শট নিয়ে একজনকে ডাউন করে দেয়। অন্য পুলিশ কোনোভাবে ওয়াকিটকিতে জানিয়ে দেয় যে এখানে তাদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু এরপরেই তাকেও ডিন শট নিয়ে শেষ করে দেয়। এদিকে এই নিউজ পেয়ে পুরো টিম হাজির হয়ে যায় ডিনের বাড়িতে। ইলিনর তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি আছি, তুমি প্লিজ আমার বাঁধন খুলে দাও, তাহলে আমি বাইরে গিয়ে সবাইকে ডিল করা মানা করে তোমাকে বাঁচাতে পারবো। কিন্তু ডিন তার কোনো কথা না শুনেই এক এক্সপ্লোসিভ সেট করতে থাকে পুরো টিমকে উড়িয়ে দেওয়ার জন্য। ইলিনর আবারও তাকে শান্ত করার ট্রাই করতে থাকে, কারণ ইলিনর চায় তাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে সেভ করতে। তবে কোনো কিছুতেই কিছু না হলে যেই না এক্সপ্লোসিভ অ্যাক্টিভ করে দেয়, তখন ইলিনর রাগের চোটে তার গলায় কামড়ে ডিনের ঘাড়ের রক ছিঁড়ে ফেলে। ইলিনরের এমন কাণ্ডে ডিন যেন একদম কেমন হয়ে যায়, আর সে ইলিনরকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরিস্থিতি শান্ত হলে ইলিনর সেখান থেকে বের হয়ে আসি, আর পুরো বিষয় সবাইকে জানিয়ে দিলে পুরো টিম চলে যায় ডিনকে ধরার জন্য। তারা গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার পর দেখতে পায় ডিন একটা জায়গায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। সবাই তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু ডিন সারেন্ডার না করে তাদের উপরে ফায়ারিং করতে গেলে পুরো ফোর্স মিলিয়ে তাকে একদম ঝাঁচড়া করে শেষ করে দেয়। ফলাফল 31-এর ভয়ঙ্কর কিলার ডিনের চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যায়। ডিনের মামলা শেষ হয়ে যাওয়ার পর এফবিআই থেকে ইলিনরকে মুখ বন্ধ রাখতে বলা হয়, কারণ এমন ভয়ানক অপরাধীদেরকে ধরে এনে ইন্টারগেট না করে সরাসরি মেরে ফেলার কোনো নিয়ম নেই। মুখ বন্ধ রাখার বদলে ইলিনরকে এসবিআইয়ের অ্যানালিস্ট পদে অফার করা হয়। ইলিনর প্রথমে এই প্রস্তাব একদম নাকচ করে দেয়, কিন্তু এসবিআইরা বোঝায় ইলিনর জন্য এটাই ভালো হবে, কারণ সে এবং ল্যামবার্গ মামলা থেকে সাসপেন্ড হওয়ার পরেও ইনভেস্টিগেশন চালিয়ে গেছে, আর সেই ইনভেস্টিগেশনের জন্য 17 জন পুলিশ সদস্য গতরাতে মরতে বসেছিল। তাই এই কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই সব কথা শুনে ইলিনর বলে সে ফোবিয়া অফার অ্যাকসেপ্ট করবে, তবে তার জন্য ল্যামবার্গকে অনারারি মেডাল দিতে হবে। সেই সাথে সাথে তাকে একজন এসবিআই স্পেশাল এজেন্ট হিসেবে নিয়োগ দিতে হবে, কারণ সেটা ডিজার্ভ করে। এসবিআই কর্মকর্তারা তার কথায় রাজি হয়ে যায় এবং তার কাছ থেকে এগ্রিমেন্ট সিগনেচার করে নেয়। এত ভয়ানক এক মামলা সমাধানের পর মিডিয়াতে ইলিনর ব্যাপক খ্যাতি অর্জন করে, তবে সব ছাপিয়ে তার কানে বাজতে থাকে তাকে দেওয়া ল্যামবার্গের সে মোটিভেশনাল স্পিচগুলো, যেগুলো সে কখনোই ভুলবে না।